এপিসিসি থেকে আসা এই জেলা কংগ্রেসের তত্ত্বাবধায়ক শরীফুর রহমান সাহেব, আপনাদের সকলের প্রিয় নেতা জেলা কংগ্রেসের সভাপতি ডক্টর মতিউর রহমান মন্ডল সাহেব, এখানে উপস্থিত ডিসিসির জেনারেল সেক্রেটারি শহীদুল ভাই সহ ডিসিসির কর্মীবৃন্দরা, উপস্থিত আনিসুল আলম সাহেব, পান্তাচর ব্লক কংগ্রেসের সভাপতি, ঢাকামারি ব্লক কংগ্রেসের সভাপতি আমাদের আব্দুল ভাই সাহেব সমেত মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ, সকলের নাম নেওয়া সম্ভব হইতেছে না, তার জন্য আপনারা খারাপ পাবেন না। এই জিপির বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কর্মীবৃন্দ, ভাইয়েরা ও মুরব্বিয়ান সমাজ, তো আগের বক্তারা খুব সুন্দর সুন্দর কথা বললেন। আমাদের উদ্দেশ্য ব্যাখ্যার মধ্যে আপনারা নিশ্চয় জানলেন যে এই যেটা মিটিং হইতেছে, এইরকম মিটিং আমরা প্রত্যেকটা জিপিতেই করতেছি। এর আগে আমরা করলাম পানকাটাতে, প্রথম মিটিং হলো, তারপর আমরা বাগাপাড়াতে করলাম, আর এখন আমাদের লাস্ট মিটিং আজকের এই কালাপানি অঞ্চলে। আমাদের 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন তিনটে করে, মোটামুটি 1-2 দিন বাদ দিয়ে তিনটে করে মিটিং করে আমরা 35টা জিপি যে আছে তা আমরা কভার করতে যাইতেছি। এর আগে আমরা মোটামুটি 10-12টা মন্ডলে জিপিতে মিটিং করছিলাম, কিন্তু তারপর আমাদের মনমোহন সিং সাহেব মারা যাওয়ার পর কিছুদিন মিটিং বন্ধ রাখা হয়েছিল। আবার নতুন করে আজকে থেকে আমরা শুরু করছি, আর আগামী 10 তারিখ পর্যন্ত আমরা এই মিটিং চালু রাখবো। তো আপনাদেরকে প্রথমেই আহ্বান জানাবো, আপনারা যারা যারা সক্রিয়ভাবে দল করতেছেন, আপনারা প্রত্যেকটা মিটিং এ যদি জয়েন করতে পারেন খুব আমি সুখী হব। তো যাই হোক, এখন কথা হলো যে আগামীতে পঞ্চায়েত আসতেছে। পঞ্চায়েতের জন্য আমরা রেডি ছিলাম, কিন্তু যে কোনো কারণে একটু ডিলে হইতেছে। কিন্তু যেটা বোঝা যাইতেছে মোটামুটি এপ্রিল মাসের ভিতরে হয়তো পঞ্চায়েত পাতার একটা পূর্ণ সম্ভাবনা আছে। তো আমাদের এখন কাজ হবে যে আমরা যেভাবে কাজ করে গেছিলাম পঞ্চায়েতের জন্য, সেই কাজটা যাতে আমরা চালু রাখি। কারণ ভাইয়েরা, আমাদের যে বিরোধী পক্ষ আছে, বিরোধী পক্ষ কিন্তু অত কমজোর না। এখানে এজিপি, এআইডিএফ আর বিজেপি একসঙ্গে কাজ করতেছে। আর যেহেতু পঞ্চায়েত ইলেকশন, আমাদের এক ওয়ার্ড থেকে হয়তো 4-5 করে দাবিদার হবে, তার ভিতরে রাইজে যাকে পছন্দ করবে আমরা তাকেই দেওয়ার চেষ্টা করব। কিন্তু বাকি যারা 4-5 জন থাকবে তাদেরকে কিন্তু বিরোধীরা বিভিন্ন প্রকারে উস্কানি দেওয়ার চেষ্টা করবে না ভাইরা? আর একটা ওয়ার্ডে খুব বেশি 50 ভোট, 100 ভোটের ব্যবধানে, অনেক জায়গায় দেখা যায় 5-10 ভোটের ব্যবধানেও জেতা হারা হয়। তো সেই ক্ষেত্রে আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমরা যদি একসঙ্গে কাজ করি আমাদেরকে কেউ হারাইতে পারবে না। এজিপি, বিজেপি, আইডিএফ কেন, আমরা যদি 5টা দল একসঙ্গে লাগে তাও আমাদের কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমাদের হারানোর যদি কারো ক্ষমতা আছে, একমাত্র কংগ্রেস দলেরই আছে। কারণ আমাদের মাঝে বিভাজন করার জন্য বিরোধী দলেরা বিভিন্ন প্রকারের চেষ্টা করবে, ইতিমধ্যে চেষ্টা করতেছে। আপনারা দেখবেন বিরোধীরা ওদের ক্যান্ডিডেট নিয়ে যত চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত ওরা দেখায় যে আমাদের ক্যান্ডিডেট কে হবে। হয় না ভাইরা? বাজারে আগে ওদের গল্প যে তোমার তো টিকিট দেবো না, টিকিট ফাইনাল করে দিছে, আমাদের একজনকে ওইভাবে কব, আরেকজনকে কব যে তোমার খালি ব্যবহার করতেছে, এই ইলেকশনের আগে কিন্তু তোমাকে একবারে সাইড করে দিব। তো বিভিন্ন ধরনের আমাদেরকে উস্কানি মারা কথা বলবো। আর যেহেতু এটা পঞ্চায়েত ইলেকশনের জন্য হইতেছে, আমি দলের বিষয়ে এখানে বলতেছি না, পঞ্চায়েতের বিষয়ে 2 কথা বলতেছি। তো আমাদের কি লক্ষ্য হবো ভাইরা? আমাদের লক্ষ্য হবো আমরা যাতে একজোট হয়ে থাকি। কারণ যদি পঞ্চায়েত আমরা দখল করতে না পারি তাহলে কিন্তু লস আমাদের সকলেরই হবে।
যে 4-5 দাবিদার ছিল তার একজনের নিশ্চয়ই মেম্বার হবে বা প্রেসিডেন্ট হবে বা কাউন্সিলর হবে, কিন্তু তার মানে এটা না যে আমরা বাকি যে 3-4 জন আছে ওনাদেরকে অবহেলা করব। আমরা আজকে এখানে কথা দিয়ে যাইতেছি, আর আমি মন্ডল কংগ্রেসকে আহ্বান জানাবো যে আপনিও লক্ষ্য রাখবেন যাতে আমরা কোনো ধরনের ভেদাভেদ না করি। 4-5 জন যারা দাবিদার আছেন সকলেই যোগ্য। আজকে একজন বেশি যোগ্য, কালকে হয়তো কম যোগ্য হবে। দ্বিতীয় যা চাইছিল ও হয়তো কালকে বেশি যোগ্য হবে। এটা তো একদিনের কথা না। একবার একজন হবে, তার পরের বার যার ফিল ভালো থাকবে ও হবে, এরকম ভাবে ধারাবাহিক ভাবে চলবে। কিন্তু আমরা লক্ষ্য রাখতে লাগবে ভাইরা যে যাকে আমরা টিকিট দিতে পারলাম না তার কাছে যাতে আমরা যাই, তার সাথে যাতে দাঁড়াই, আর তার কিভাবে আমরা আগামী দিনে যদি আমরা পঞ্চায়েত পাই, কাউন্সিলর পাই, জেলা পরিষদ পাই, কিভাবে ওদেরকে সহায় করতে পারি বা কিভাবে সঙ্গে নিয়ে কাজ করতে পারি তার জন্য যত্ন করি। আর এই জন্যই আমাদের যে মন্ডল কংগ্রেস আছে তার উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। যারা আমরা জিপিতে নেতৃত্ব দিতেছেন আপনাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আপনারা যদি কারো সাইড নেন, আপনারা যদি কাউকে অবহেলা করেন, তাহলে আমাদের দলের ক্ষতি হবে, আর তাতে ক্ষতি হবে সব থেকে বেশি আপনাদেরই। কারণ যে কোনো কারণে যদি আমরা পঞ্চায়েত নিতে না পারি, কাউন্সিলর নিতে না পারি, সব থেকে ক্ষতি হবে কিন্তু আমাদের মন্ডল সংগঠনে, তাই না নাকি ভাইরা? কারণ আজকের দিনে আমাদের সরকার নাই, এখানে আমাদের এমএলএ নাই, জেলা পরিষদ নাই, আমাদের হাতে কিন্তু কিছুই নাই। এই যে মিটিং গুলো করা হইতেছে, আমরা এদিক ওদিক দিয়ে টান টুন দিয়ে বিভিন্ন জনের বিভিন্ন সহায় করতেছে, আমরা করতেছি, আমি খোলাখুলি আলাপ করতেছি এখানে। কালকে আমরা আশাবাদী যে আমাদের পঞ্চায়েত হবে। যারা মন্ডল সংগঠনে আছেন, যারা হয়তো বুথ সংগঠনে আছেন, যারা অশেষ কষ্ট করে 2021 সনে যখন আমরা এখান থেকে আমরা টিকিট পাইলাম না, কংগ্রেসের ভেটি একদম উধাও হওয়ার মতন হয়েছিল, তারপর আপনারাই কিন্তু যথেষ্ট কষ্ট করে কংগ্রেসটাকে আবার ঘুরায় আনছেন। তো সেই কংগ্রেসের আজকে শুভ দিন। আজকে যদি আমরা একসঙ্গে কাজ করে পঞ্চায়েত আনতে পারি, জেলা পরিষদ আনতে পারি, নিশ্চয় আপনারা তার সুফল পাবেন। তো সেই জন্য সাংগঠনিকভাবে আমরা একজোট হওয়াটা খুবই জরুরি। আমাদের বিরোধী দলে যাতে কোনো ধরনের সুযোগ না পায় আমাদের মাঝে ফাঁক মেলার, তার জন্য আমরা লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, এটা হলো আমাদের সাংগঠনিক কথা। সাংগঠনিকভাবে আমরা চেষ্টা করতেছি 35টা জিপিতেই আমরা খুব সুন্দর যাতে সংগঠন গড়ে তুলতে পারি। আর ইনশাআল্লাহ আমরা যেটা পরিস্থিতি দেখতেছি, আমাদের আগে 28টা জিপি আছিল, শালমারা থেকে আমাদের 7টা জিপি আরো অ্যাড হয়েছে এখানে। আমরা ইনশাআল্লাহ 35টা জিপিতেই 90% জিপিতে ইনশাআল্লাহ আমি 100% শিওর যে আমরা পঞ্চায়েত দখল করতে পারবো। আর বাকি যে 10% আছে, আজকে থেকে যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে একসঙ্গে কাজ করব, সেই 10% আমাদের হাতে আসবে। আমাদের একজন ইতিমধ্যে বললেন যেটা পরিস্থিতি হয়ে আছে, আমাদের 4-4টে জেলা পরিষদে আমাদের দখলে আসার পূর্ণ সম্ভাবনা আছে। খালি একমাত্র আমরা একজোট হয়ে থাকা দরকার। আজকে আমার বলতে দুঃখ লাগে, যেখানে এআইডিএফ এর মতো দল, যে নাকি সংখ্যালঘুর ত্রাণকর্তা হিসেবে নিজেকে দাবি করে, সেই দল আজকে বিজেপি আর এজিপির সঙ্গে একসঙ্গে কাজ করতেছে। যে বিজেপির নেতা হিমন্ত বিশ্ব শর্মা আমাদেরকে মিয়াকে বিভিন্ন ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করে, আমাদের মা বোনেদের সন্তান জন্ম দেওয়ার মেশিন বলে বলে, মিয়াকে তো মই অপমান করি নেই, এইরকম ভাবে কথা বলে। তারপর সেই দলের সঙ্গে বদরুদ্দিন আজমল সাহেবের দল, যিনি নাকি একজন আলেম লোক, সেই দল কিভাবে একসঙ্গে কাজ করতে পারে আমার ভাবলে খুবই দুঃখ হয়। আর এই কথা যদি বদরুদ্দিন আজমল সাহেব না জানে তাহলে আরো দুর্ভাগ্যের কথা। আর যদি উনি জানে শুনে এখানে অ্যালাউ করতেছে এজিপি বিজেপি আর এআইডিএফ একসঙ্গে কাজ করার জন্য, তাহলে আরো বেশি দুর্ভাগ্যজনক কথা যে এই আলেম লোকটার এত অধঃপতন কিভাবে হতে পারে। আজকে দেখা যাইতেছে কিছুদিন আগে
আপনাদের একজন ভাই হয়তো আবেগের বশবর্তী হয়ে আমাদের এখানের এমএলএ বা মেরিনা সাহেবাকে কিছু খারাপ কথা বলেছিলেন। হ্যাঁ, উনি ভুল করেছিলেন, আমরাও মানি, কিন্তু তার জন্য কি এত বড় শাস্তি দিতে লাগে নাকি? সমাজে বিচার করতে তো পারতো কিনা? এখানে আমাদের মুরব্বীরা আছেন, আপনারা সমাজে বিচার করতেন, কিন্তু তা না করে নিজের শক্তি প্রদর্শন করলেন, জেলে পাঠাইলেন। 55 দিন জেল খাটছে। সেই 55 দিন ওই পরিয়ালগুলোর উপর কিরকম গেছে আপনারা নিজে চিন্তা করেন। তারপর আমার বলতে শরম লাগে, লজ্জা লাগে, এই যে আমাদের সমবায় ইলেকশন হইল, কত ধরনের ষড়যন্ত্র হইল এখানে। প্রথমে আমাদের 14 জন যারা আমরা সিলেক্ট করলাম, 15 জন সিলেক্ট করলাম, মোটামুটি সব কয়টারই নমিনেশন ওরা বাতিল করলো। কি বলে? যে না, 2টা এজিএম এ সিগনেচার থাকতে লাগবে। আমাদের যারা মেম্বার ছিলেন, এখানে সাজিদ মেম্বার ছিলেন, আরো 1-2 জন মেম্বার ছিলেন, ওরা তো এজিএম এ অ্যাটেন্ড করছিলেন, কিন্তু ওদেরও নাম ওখানে সিগনেচার পাওয়া গেল না। এইরকম জালিয়াতি তো আমরা এখানে আর এর আগে দেখি নাই কোনোদিন। যা হোক, তারপরেও আমরা যখন সেকেন্ড আবার 15 জন অ্যারেঞ্জ করলাম, তার থেকে বহুত কষ্ট করে আমরা 9 জনকে টিকাইতে পারলাম। তারপর কি কি হইল আপনারা নিশ্চয় জানেন। আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে আপনারা এই 9 জনের ভিতরে, আমরা নিজেরা সাহস করছিলাম না, আমরা যারা ডিসিসিতে আসিলাম, যারা ব্লকে আসিল, আনিসুল ভাই এখানে আছেন, ওনার সঙ্গে আলাপ হয়েছিল, উনিও সাহস করে নাই। কিন্তু আপনারা যারা আমাদের 9 জন ছিল, আপনারা যে এত সাহস দেখাইলেন, তার জন্য আপনাদেরকে আমাদের দলের তরফ থেকে, আর আমি জানি আমাদের পাবলিকের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আর আমার মতে 9 জনের মধ্যে 6 জন খালি না, 9 জনের মধ্যে 9 জনে জয়ী হয়েছে। কারণ এত বড় শক্তির বিরুদ্ধে আপনারা যেভাবে দাঁড় হয়েছিলেন, সেটাই আমাদের জন্য একটা বৃহৎ জয়, হয় কি না ভাইয়েরা? তারপর কি দেখা গেল যে আমাদের আঙ্গুর সাহেবের বাড়ির সামনে ড্রাগস ফ্লাইট হয়ে গেল। এরকম রাজনীতি ভাই আমি আমাদের এখানে আজকে পর্যন্ত দেখি নাই। আমরাও আছি, 20-25 বছর থেকে রাজনীতিতে আছি, কিন্তু এরকম জঘন্য রাজনীতি আমি দেখি নাই। আর এর মধ্যে কে কে জড়িত আছে আপনারা নিশ্চয় জানেন, আমি এখানে নাম নিতে চাই না, কিন্তু সকলেই অবগত কে কে জড়িত আছে। তারপর আমি আমাদের যে 6 জন জয়ী হয়েছিল, ওনাদেরকে আমার অন্তরের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব। এর আগে এরকম পাবলিক প্লেসে ধন্যবাদ জ্ঞাপন করার আমি কোনো সুযোগ পাইনি। ওনাদেরকে ধন্যবাদ এই জন্যই যে ওনাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেওয়া হয়েছিল। কেউ বলে যে স্করপিও কিনে দেব, কেউ বলে যে আমার কোয়ারিটা দিয়ে দেব, কেউ বলে যে ক্র্যাশার নিয়ে যাও, বিভিন্ন ধরনের প্রলোভন। আর প্রলোভনের সঙ্গে প্রলোভনে যখন পারল না, বিভিন্ন ধরনের হেসা প্রয়োগ করা হলো, যে জেলে পাঠাবো, কেস করব। কিন্তু তারপরেও এনারা যেভাবে দলের জন্য যতটা করলেন, সেটা সত্যি আমাদের জন্য সৌভাগ্য। আমরা কংগ্রেস দলের কর্মী হিসাবে আমরা তার জন্য যথেষ্ট সৌভাগ্য আমাদের, আর আমরা তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেই লাগবে। আর এই সমবায়ের কথা এত বারে কি জন্য বলতেছি, কারণ এই একই অবস্থা আগামী দিনে পঞ্চায়েতে হইতেছে ভাইয়েরা। পঞ্চায়েতেও এটা অবস্থা হবে। পঞ্চায়েতে ওরা বিভিন্ন ধরনের ভয় দেখাবে। পঞ্চায়েতে ওরা আমাদের কাগজপত্রতে যদি একটুকু ভুল পায়, ওরা আমাদের নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করবে। আর তারপরেও আমরা যখন মেম্বার ইনশাল্লাহ জয়ী হয়ে আসব, তারপরে ওনাদের উপর এই একই ধরনের হেসা কিন্তু চলবে। মানেন কিনা কথাটা? তো আপনারা কি ভয় খাবেন নাকি? আর এইবার একটা কথা বলতেছি ভাইয়েরা, আমরা কারো সঙ্গে নিজে নিজে লাইগা নিব না, কিন্তু কেউ যদি লাগতে আসে তাহলে আমরাও ছাড়বো না ভাইয়েরা এইবার। কারণ কিছু জায়গায় আমাদের শক্তি প্রদর্শনের দরকার আছে।
রাইজ আমাদের সঙ্গে আছে, প্রশাসন আমাদের সঙ্গে থাকুক না থাকুক, রাইজ তো আছে। আর গণতন্ত্রতে রাইজের যেটা শক্তি, সেই শক্তি আমাদের সঙ্গে যদি আসে, আমাদের থেকে শক্তিবান তাহলে আজকে এখানে কেউ নেই। আজকে সারা আসামে হিমন্ত বিশ্ব শর্মা যে ধ্বংসযজ্ঞ চলাইছে, লোকের হাতে পয়সা নাই, পঞ্চায়েত মোটামুটি ১.৫ বছরে হইতে চলতেছে, পঞ্চায়েত নাই আমাদের। আর গ্রামাঞ্চলে উন্নয়নের একটাই রাস্তা, সেটা হলো পঞ্চায়েত। আর পঞ্চায়েতের জড়িয়েতেই আমাদের এনরেগার থ্রুতেই হোক, জব কার্ডের থ্রুতে, বিভিন্ন যেগুলো কামকাজ হয়, লোকাল কামকাজ, আমাদের যারা লোকাল যারা কামকাজ করে ওদের হাতে কিছুটা হলেও পয়সা আসে। আর ওই পয়সাটাই বাজারে যখন সার্কুলার হয়, আমাদের মাছ ব্যাপারী, আমাদের সবজি ব্যাপারী সবাই কিছু কিছু হাতে পয়সা পায়। কিছুদিন আগে আমি খবর পাইলাম যে বাজারে মাছ বিক্রি করতে আসা মানুষ মাছ বিক্রি না হওয়াতে ঘুরাইয়া নেওয়ার মতো ব্যবস্থা হইতেছে। এখন যে মাছের দাম ১৫০-২০০ টাকা ছিল, সেই মাছের দাম আজকে ৮০ টাকা ১০০ টাকা নেওয়া মানুষ পাইতেছে না। আমাদের এই অঞ্চলে জানি আমি যথেষ্ট সংখ্যক মাছের ব্যাপারী আছে, সকলের অবস্থা আজকে খুবই খারাপ। তার কারণ কি? কারণ একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার যে রাজনীতি, সেই রাজনীতির জন্য। কারণ পঞ্চায়েত না থাকাতে আমাদের গ্রাম অঞ্চলে পয়সা আসতেছে না, সেই জন্যই পঞ্চায়েত আমাদের দখল করতেই হবে। হিমন্ত বিশ্ব শর্মা সাহেব, উনি কিছুদিন আগে ওনার বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হইল, তখন উনি কি করলেন? বাল্য বিবাহের নামে রাত্রে ১২টা না ১টা না ২টা না ৩টা পর্যন্ত বিভিন্ন অভিযান চলাইলেন। মোটামুটি ৪২ না ৪৩ জন লোক এখান থেকে, আমাদের সমষ্টি থেকে গ্রেপ্তার করা হইল। তার ভিতরে কিছু বয়স্ক লোকও ছিলেন, হয়তো বাল্য বিবাহের জন্য যাকে অ্যারেস্ট করতে আসছেন, ওনাকে না পায় ওনার বাবাকে বা মুরব্বীকে বাড়ি থেকে উঠায় নিয়ে গেছেন রাত্রে ১২টা ১টার সময়। ফুলের চরে এক বাড়িতে মা ৩ মাসের বাচ্চা কোলায় নিয়ে শুয়ে আসিল। সেই ঘরে দরজা ভেঙে ঢুকে যেরকম ভাবে অত্যাচার করলেন, হারাশাস্তি করলেন, এরকম জঘন্য কাজ হিমন্ত বিশ্ব শর্মা সাহেব কিভাবে করতে পারে আমার ভাবলেও দুঃখ হয়। কিন্তু বাইরে এটাই যা আরম্ভ, এটা কিন্তু শেষ না। এই অত্যাচার চলতে থাকবে, আর অত্যাচার বেশি হবে যদি আমরা তার প্রতিরোধ করার ক্ষমতা না দেখাই। ক্ষমতা দেখানোর সময় এসে গেছে ভাইরা, ক্ষমতা দেখানোর সময় এসে গেছে। আগামী দিনে আমরা পঞ্চায়েত নির্বাচন যখন হবে, আমরা লাঠি দিয়ে বন্দুক দিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নাই। কিন্তু আমাদের সংবিধানে আমাদেরকে একটা বড় ক্ষমতা দিছে, তা হইতেছে আমাদের ভোটদানের ক্ষমতা। আর সেই ক্ষমতা আমরা দেখাইতে লাগবে আগামী পঞ্চায়েত ইলেকশনে। এই যে লোকগুলোকে টাইনে নিয়ে গেল ৪২-৪৩ জন লোক, এখনো হয়তো কেউ কেউ জেলে আছে নাকি আমি জানি না, কিন্তু আপনারা ভাবেন এই কয়টা পরিয়ালের কি হারাশাস্তি হয়েছে। এরা কি রেপিস্ট, না ডাকাইতি করছে, না চুরি করছে, না অন্য কিছু করছে? আপনাদের যদি অ্যারেস্ট করতেই লাগে, আপনারা দিনে এসেও করতে পারতেন, বা ওনাদেরকে যদি বাড়িতে গিয়ে ডাকতো, তাও তো মানুষগুলো দিনে যাইতো। তো এই ধরনের অত্যাচার খালি আমাদের মানুষকে হারাশাস্তি করানোর জন্য হিমন্ত বিশ্ব শর্মা করতেছে। আর এইরকম হারাশাস্তি আরো হবে যদি আমরা তার উচিত প্রত্যুত্তর না দেই। তা আমি বেশি লম্বা করব না। আমাদের তত্ত্বাবধায়ক সাহেব শরীফুর রহমান সাহেব, উনি বিতংভাবে কথা বলবেন। আমি খালি একটা কথাই বলবো যে আপনারা একজোট হয়ে থাকেন, আর আমরা যদি একজোট হয়ে থাকি, ইনশাআল্লাহ এই যে এআইডিএফ, এজিপি আর বিজেপি যে বিধর্মের যে এক নেক্সাস চলতেছে, সেই নেক্সাসকে আমরা একবারে তুলে ব্রহ্মপুত্রতে ফেলাই দিতে পারবো। আর যদি আমরা নিজের মাঝে বিভাজন করি, তাহলে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা আরো শক্তিশালী হয়ে থাকবে, আর আমাদের উপরে অত্যাচার দিনের দিনে আরো বাড়তে থাকবে। তো গতিকে ভাইরা, লম্বা করি না, রাত্রে অনেক হয়েছে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাইতেছি, এত রাত্রে আপনারা আসছেন, এই শীতের মাঝে আপনারা এখানে বসে আছেন। আর আপনারা আশা রাখলাম আগামী দিনে আপনারা একই রকম
কষ্ট করবেন, একই রকম দলের জন্য যথাসাধ্য আপনারা চেষ্টা করবেন। আর এই বলেই সকলের দোয়া আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জয় আরাম। ধন্যবাদ। আসাম প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মাননীয় শরীফউদ্দিন রহমানকে কিছু বলার জন্য অনুরোধ করছি।